স্বাগত। এখন খবর বিস্তারিত। কয়লার ব্লক বন্টন ও বীমায় বিদেশি লগ্নি সীমা 26% থেকে বাড়িয়ে 49% করার জন্য অর্ডিন্যান্স আনছে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির সিদ্ধান্তে মঙ্গলবার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের শীতকালীন অধিবেশনে কয়লার ব্লক বন্টন ও বীমায় সংস্কার সংক্রান্ত বিল রাজ্যসভায় উত্থাপন করা যায়নি। বিরোধীদের বিক্ষোভে সংসদের উচ্চকক্ষে কার্যত কোনো কাজই হতে পারেনি। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই দুটি বিষয়ে অর্ডিন্যান্স জারির ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সংস্কারের পথ থেকে কোনোভাবেই পিছু হটা হবে না এবং আগামী দিনে সংসদের কাজকর্ম ভেস্তে দেওয়ার কৌশল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই জোড়া বার্তা দিতে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরের দিনেই কেন্দ্র অর্ডিন্যান্স জারি করল বলে মনে করা হচ্ছে। लोकसभा ने उसे पारित किया था और राज्यसभा में उस पर चर्चा नहीं होने दी गई। आज उस ऑर्डिनेंस को रीप्रमलगेट किया गया है। इसके साथ साथ जो कोल ब्लॉक के ऑक्शन की व्यवस्था है, पावर सेक्टर में और अन्य सेक्टर्स में उसकी जो गाइडलाइंस हैं, उन गाइडलाइंस को भी मंत्रिपरिषद ने अप्रूव किया है। द सिलेक्ट कमेटी अप्रूव्ड द बिल विद सम मॉडिफिकेशंस। Even though the select committee by an overwhelming majority recommended the bill for adoption, the same was not permitted to be taken up for discussions because of disturbances. উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে পূর্বেকার কয়লার ব্লক বন্টন বাতিল হয়ে গিয়েছে। এজন্য নতুন করে নিলাম ডাকতে হবে। এ কারণে কয়লার ব্লক বন্টন নিয়ে অর্ডিন্যান্স প্রয়োজনীয় হয়ে পড়েছে। এর পাশাপাশি বীমা ক্ষেত্রে সংস্কার কার্যকর করতেই অর্ডিন্যান্স আনা হয়েছে। উল্লেখ্য, রাজ্যসভার সিলেক্ট কমিটিতে ইতিমধ্যেই বীমা বিল অনুমোদিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অসমে এনডিএফবি জঙ্গি হামলায় নিহতের সংখ্যা 70 ছাড়ালো। কোকরাঝাড় সুনীতিপুরের একাধিক জায়গায় কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও এই হামলায় নিহতদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়। অসমে এনডিএফবির হামলায় নিহতের সংখ্যা 70 ছাড়ালো। কোকরাঝাড় শোনিতপুরের একাধিক জায়গায় কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। আদিবাসীদের বিক্ষোভ সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। সব মিলিয়ে বুধবারও অসম থাকলো উত্তপ্ত। কোকরাঝাড় আর শোনিতপুর। মঙ্গলবার সন্ধ্যায় এখানেই আদিবাসীদের উপর নির্বিচারে গুলি চালায় এনডিএফবির জঙ্গিরা। মঙ্গলবার ভারত ভুটান সীমান্তের জয়ন্তী পাহাড় থেকে নেমে এসেই আক্রমণ চালায় জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারা বলেছেন, গত কয়েকদিন ধরে এনডিএফবির বিরুদ্ধে নেমেছে আধা সেনা। এর জেরেই এই নারকীয় হত্যালীলা। হামলার পরে নিন্দা সরব হয়েছে সব মহল। অসম সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। वैसे असम की जो घटना हुई है, कल ही मैंने उसे खंडन किया था और कल हमारी चीफ मिनिस्टर असम श्री तरुण गोगोई जी से भी बात हुई थी और आज मैं स्वयं असम में जा रहा हूं और मौके पर जाकर स्थिति का जायजा लूंगा और जो भी आवश्यक कार्रवाई करनी होगी हम आवश्यक कार्रवाई की भी घोषणा वहीं से करेंगे। মঙ্গলবারের হামলার পর থেকেই কোকরাঝাড় ও শোনিতপুরের একাধিক থানা এলাকায় জারি হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। শুনশান রাস্তাঘাট। বুধবারই শোনিতপুরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে সেখানে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরণ রিজিজুও। इस तरह का एक इलाका है जहां पे वो खास तौर पर वो ग्रामीण इलाका है, तो फोर्सेस का हर जगह पहुंचना मुमकिन नहीं था। लेकिन जो ट्रेजेडी हुआ है उसको लेकर के हम लोग बहुत चिंतित हैं और भारत सरकार ने अभी अभी घोषणा किया है, प्रधानमंत्री जी ने, कि पूर्वोत्तर का विकास हमारा सरकार का प्राथमिकता है और इस मुहिम में जो ये घटना हुआ है इससे क्षति हुआ है। असम सरकार ने हमसे मांग किया है कि 50 अतिरिक्त जो सुरक्षा बल भेजने के लिए वो मोबिलाइज कर रहे हैं। अभी हमने सारा अधिकारियों से बात किया, मोबिलाइज करके असम सरकार ने जो मांग किया है वो पूरा किया जाएगा। और राजनाथ सिंह जी और मैं भी आज दोपहर को दिल्ली से गुवाहाटी जा रहा हूँ। বুধবার শোনিতপুরের বিশ্বনাথ চারালিতে জঙ্গি হামলার প্রতিবাদে পথে নামেন আদিবাসীরা। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। ঢেকিয়াজুলিতে বিক্ষোভ হাঁটাতে গুলি চালায় পুলিশ। অসমের পরিস্থিতি মোকাবিলায় পাঠানো হয়েছে 50 কোম্পানি সিআরপিএফ। টহলে নামানো হয়েছে আধা সেনা। এনডিএফবির জঙ্গি হানার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সংলগ্ন অরুণাচল প্রদেশেও।
অসম জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। রিজন তো এটা ভেরি খবরের বেশি টান তাহাঁতৰ হৈছে কি ই ডোন্ট নো কেনেবা কাণ্ড দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে রিজন বিহাইন্ড বুঝানে ইজ ভেরি ডিফিকাল্ট যে হোয়াই দে হ্যাভ অ্যাটাক ইজ ভেরি আই ডোন্ট হ্যাভ এ রিজন বিহাইন্ড অলসো বাট দিস পিপল আর নো তাহাঁতি কেতিয়া ক'ত এটেক কৰে তাতো কোনো হিচাপ নাই অল সেকশন এভরিবডি ইজ কন্ডেমিং দেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা আছে ইমান ডাঙৰ আৰ্মি ফোর্স আছে আমাৰ আছে ডু ইউ থিংক that our government of India or somebody will surrender before Sanjeev group A, B group or B group or C group? That will never surrender. এই হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও শোক জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শেখেরকোট স্থিত উত্তম চমুনিতে নৃপেন চক্রবর্তী গ্রামীণ প্রযুক্তি গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় অর্কনিরের উদ্যোগে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার বিকাল 4টায় অর্কনিরের উদ্যোগে শেখেরকোট স্থিত উত্তম চমুনিতে নৃপেন চক্রবর্তী গ্রামীণ প্রযুক্তি গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের এক আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী এবং অর্কনির সভাপতি ডক্টর শান্তিপদ চৌধুরী। 1 একর জমিতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটি স্থাপন করার ব্যাপারে ভারত সরকার 1,30,00,000 টাকা আর্থিক অনুদান দিয়েছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গ্রামের উন্নয়নের উপর সর্বদাই নজর দিতেন। রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে ওনার ভূমিকা বিশেষ করে উল্লেখযোগ্য। তাই নৃপেন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্কনির এই গ্রামীণ প্রযুক্তি কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। একটি সাহসী উদ্যোগ অর্কনির আমি যেটা লক্ষ্য করছি, প্রথম শেখেরকোটকে কেন্দ্র করে তার যাত্রা শুরু। তারা প্রথম যেটা শুরু করেছিলেন কম খরচে দীর্ঘস্থায়ী আবাসগৃহ নির্মাণ কিভাবে ত্রিপুরাতেই করা যায়, এখানকার যে সমস্ত সামগ্রী সংগ্রহ করা সম্ভব তার উপর ভিত্তি করে। ডক্টর গণ চৌধুরী বিশেষভাবে তিনি খুব সুনাম অর্জন করেছেন। সূর্যের রশ্মি ধরে আমাদের যে আলোর বা শক্তির যে চাহিদা সেটা পূরণ করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী কাজের মধ্য দিয়ে ভালো জিনিস তিনি উদ্ভাবন করেছেন। এটাকে আমি আবিষ্কার বলবো না, এটা উদ্ভাবন, ইনোভেশন, এবং এর জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন, আমাদের দেশের মুখোজ্জ্বল করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে। এই সবকিছুর প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখানে যে কেন্দ্রটি নৃপেন চক্রবর্তীর নাম স্মরণে রেখে তৈরি করা হচ্ছে, এবং তিনিও তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমরা ছোটখাটো একটা পরিসরে শুরু করলেও এটা শুধু রাজ্য বা দেশের সীমার মধ্যেই তাকে আমরা বেঁধে রাখতে চাইছি না। ভবিষ্যৎ দিনে একটা আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রের ছোট সংস্করণ হিসাবে এটা কেন গড়ে উঠবে না, এরকম একটা বড় আশা নিয়ে আমরা তো ভাবতেই পারি। এই কেন্দ্রে রাজ্য ও বহিরাজ্যের গবেষকরা গ্রামীণ প্রযুক্তি নিয়ে গবেষণা করবেন বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ভিসা অফিস সম্প্রতি আগরতলা বাংলাদেশ ভিসা অফিসের এক উচ্চ আধিকারিক সূত্রে একথা জানা গিয়েছে। আগরতলার পর উত্তর পূর্বে প্রদেশদ্বার গুয়াহাটিতে শীঘ্রই হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ভিসা অফিস। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জন্মলগ্ন থেকে সে দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে পারিবারিক সম্পর্কও। বিশেষ করে উত্তর পূর্বের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ খুব গভীর। তাই ত্রিপুরার রাজধানী আগরতলাতে রয়েছে বাংলাদেশের ভিসা অফিস। অপরদিকে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 150 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, আর টাকার অঙ্কে দৈনিক মাল আসে প্রায় 1.5 কোটি টাকার। এই জন্য ভারত সরকার দেশের দ্বিতীয় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট তথা আইসিপি স্থাপন করে। ত্রিপুরার পাশাপাশি এখন আসামের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তাই আসাম থেকেও প্রায় প্রতিদিনই ব্যবসায়ীদেরকে
বাংলাদেশে যেতে হচ্ছে। কিন্তু আসামে বাংলাদেশের কোনো ভিসা অফিস নেই, তাই আসামের মানুষকে বাংলাদেশের ভিসা নেওয়ার জন্য ছুটে আসতে হচ্ছে আগরতলায়। এর জন্য ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের সময় নষ্ট হচ্ছে। এই সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকার আগরতলার পর গৌহাটিতে একটি ভিসা অফিস খোলার পরিকল্পনা নিয়েছেন বলে সম্প্রতি আগরতলা বাংলাদেশ ভিসা অফিসের এক উচ্চ আধিকারিক সূত্রে জানা গিয়েছে। আধিকারিক আরও জানান, আসামের মানুষকে শুধুমাত্র বাংলাদেশের ভিসা পেতে চড়া দামে বিমানের টিকিট কেটে আগরতলায় আসতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বরমুড়ার পাদদেশে অবস্থিত খামতিংবাড়ি স্থিত চার্চ এবার নতুনভাবে সেজে উঠেছে বড়দিন উৎসব উপলক্ষে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উপভোগ করছে ওই এলাকার উপজাতি অংশের লোকেরা। রাজ্যে ছোট বড় সবকটি চার্চের মতো তেলিয়ামুড়া মহকুমা সহ বরমুড়ার পাদদেশে দীর্ঘদিন ধরে চলে আসা চার্চেও বড়দিন উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। বরমুড়া পাদদেশে অবস্থিত খামথ্রিংবাড়ি স্থিত চার্চ এবার নতুনভাবে সেজে উঠেছে। বরমুড়াস্থিত খামথ্রিংবাড়ি এলাকায় চার্চটি এবছর 52 বছরে পা দিয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে বড়দিন। ওই এলাকার ছোট বড় সকলেই কাজের ফাঁকে চার্চের রূপসজ্জায় সুসজ্জিত করার কাজে হাত মিলিয়েছে। বিভিন্ন নাচ গান সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের বড়দিন পালিত করতে চলেছে এলাকাবাসীরা। মন্ডলী খামত খাই প্রায় তাক বাই 50 বছর চিনিক খামতিং মন্ডলী চলে দं। তবে বরমুড়া পাহাড়ের পাশে এ ধরনের প্রস্তুতি সত্যিই অদ্ভুতপূর্ণ। যদিও বিগত দিনগুলিতে সন্ত্রাসবাদীদের আনাগোনার মধ্য দিয়েও ওই এলাকার উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বড়দিনের উৎসব পালন করে আসছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো কাঠালিয়া ব্লক ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। বুধবার অনুষ্ঠিত হলো কাঠালিয়া ব্লক ভিত্তিক যুব উৎসব। প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে ব্লক এলাকার শতাধিক শিল্পী 6টি দলে মঞ্চস্থ করে এক বর্ণময় সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন কাঠালিয়া ব্লকের বিএসসির চেয়ারম্যান নরহরি ত্রিপুরা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধকের বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি স্বপন দেবনাথ। এছাড়াও স্বাগত ভাষণ রাখেন ব্লক আধিকারিক জয়ন্ত ভট্টাচার্য। আমাদের দেশের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিন, এই জন্মদিনের মধ্যে আমাদের জাতীয় স্তরে যুব উৎসব অনুষ্ঠিত হয়। তার আগে ব্লক লেভেল থেকে বিভিন্ন স্তরে যুব উৎসবগুলি আমার অনুষ্ঠিত হয়ে পড়েছে এবং যারা তখন দেশের যে জাতীয় স্তরে যুব উৎসবে অংশগ্রহণ করেন। এই যে যুব উৎসব আমরা আজকে দেখছি আমাদের দেশের মধ্যে যে একটা অবস্থা, অপপ্রচারিত সংস্কৃতি, আমাদের দেশের যে সংস্কৃতিগুলো রয়েছে সেটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আর আজকে আমরা যারা যুব সমাজ আমাদের নিজেরও যে সংস্কৃতি সেটাকে অবলুপ্ত করে আমরা অন্য সংস্কৃতি, অন্যান্য সংস্কৃতির দিকে আমরা ধাবিত হচ্ছি। সেটাকে রক্ষা করার একমাত্র উপায় আমরা যারা যুব সমাজ আছি, আমরা যারা অভিভাবকরা আছি, আমাদের একমাত্র লক্ষ্য করতে হবে আমাদের ঘরের যারা যুব যুবতী রয়েছে তাদেরকে যাতে আমরা আমাদের। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উত্তর মহেশপুর সৃজন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা মনাইপাথর থরিবাড়ি ও কালীখোলা এডিসি ভিলেজ এলাকার 14 থেকে 25 বছর বয়সী যুবক যুবতী শিল্পীরা মঞ্চস্থ করে মামিতা নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, ভারতনাট্যম, মৌচাক, চৌমানি, গড়িয়া নৃত্য, একাঙ্ক নাটক এবং ত্রিপুরা ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া জাদু, কলিজা লোক সঙ্গীত ইত্যাদি। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে চিটফান্ড ইস্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পাশাপাশি এবার সরব হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি দলও। মঙ্গলবার বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগে সরব হন। ত্রিপুরা রাজ্যে চিটফান্ড ইস্যুতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পাশাপাশি এবার সরব হল ত্রিপুরা প্রদেশ বিজেপি দলও। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক তাপস দেব অভিযোগ করেন, রাজ্যের বামফ্রন্ট দলনেতা মন্ত্রীদের জন্য এখানে চিটফান্ডের এত রমরমা এবং তারা রাজ্যের মানুষকে প্রতারিত করে কোটি কোটি টাকা লুট করে বহিরাজ্যে নিয়ে যেতে পেরেছে। রাজ্যের বাম নেতা মন্ত্রীরা সাধারণ মানুষকে উৎসাহিত করছেন এই সকল অর্থলগ্নি সংস্থার টাকা সঞ্চয় করার জন্য। তার এই অভিযোগের সপক্ষে তিনি একটি পত্রিকার পেপার কাটিং সাংবাদিকদের সামনে তুলে ধরেন, যেখানে রাজ্যের তৎকালীন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন তথা টিআইডিসির চেয়ারম্যান তথা বর্তমান ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার এবং তৎকালীন রাজ্যের শিল্পমন্ত্রী তথা বর্তমান সাংসদ জিতেন্দ্র চৌধুরী
চিটফান্ড পরিচালিত একটি শিল্পকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন। তিনি দাবি করেন, যেহেতু বামফ্রন্টের নেতামন্ত্রীরা সাধারণ মানুষকে এই সকল সংস্থার টাকা রাখার জন্য উৎসাহিত করেছিলেন, তাই রাজ্য সরকারকে এই সকল প্রতারিত সাধারণ মানুষের দায়ভার নিতে হবে এবং তাদের আমানতের টাকা ফিরিয়ে দিতে হবে। এই ইস্যুতে বিজেপি দল ত্রিপুরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলবে এবং সাধারণ মানুষ যাতে তাদের টাকা ফিরে পায় তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হবে দলের তরফে। সেই সঙ্গে তিনি আরও জানান, চিটফান্ড ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দ্বারা ত্রিপুরা সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে। চিটফান্ড কোম্পানিগুলি ত্রিপুরার যে বামপন্থ সরকার এবং ত্রিপুরার যে বামপন্থের নেতা মন্ত্রীদের হাত ধরে ত্রিপুরার যে এসছে তার প্রমাণ হিসেবে আমরা অনেকগুলি আপনার তথ্য দিতে পারি। এখানে দেখুন, একটা ছবিতে আমরা দেখতে পাই যে ত্রিপুরার যে আপনার ভোজ্যনগরে রাজ্যের জৈব সার ও কীটনাশক বেসরকারি কারখানা শিলান্যাস করছেন আপনার টিআইডিসি চেয়ারম্যান পবিত্র কর এবং তৎকালীন সময়ে বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজবিলি পার্কের উদ্বোধন করেছিলেন গৌতম কুণ্ডকে পাশে নিয়ে। সেটা আপনারা সবাই জানেন, ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে। আমরা দেখেছি বারবার এই ত্রিপুরা রাজ্যের নেতা মন্ত্রীরা এই চিটফান্ড কোম্পানিগুলিতে উদ্বোধনের সাথে এবং তাদের বিভিন্ন সংস্থার উদ্বোধনের সাথে জড়িত। আমরা তাই এই ত্রিপুরা রাজ্য সরকারকে আমাদের দাবি যে ত্রিপুরা রাজ্য সরকার যেহেতু এই চিটফান্ড কোম্পানিগুলো ত্রিপুরাতে এনেছিল এবং উৎসাহিত করেছিল জনগণকে টাকা রাখার জন্য, তাই এই টাকাগুলির দায়িত্ব ত্রিপুরা রাজ্য সরকারকে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চোদ্দাখালায় অনুষ্ঠিত হল সিপিএমের ৭ম শ্রীরামপুর অঞ্চল সম্মেলন। সমাবেশের প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত। যারা ভাবছেন সুদিন আসছে তারা ভুল করছেন। বরং যে উপা তথা কংগ্রেস দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করেছিল 10 বছরে 25,000 কোটি টাকার, এখন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মাত্র 6 মাসে 63,000 কোটি টাকার রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রি করে ফেলছে। লাভজনক ওএনজিসিকেও বিক্রির প্রচেষ্টা তারা করছে, যার প্রতিবাদে কর্মচারীরা আন্দোলনে সামিল হয়েছেন। সোমবার চোত্তাখোলায় সিপিএমের ৭ম শ্রীরামপুর অঞ্চল সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তা দলের রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত অঞ্চলের তেবাড়িয়া, গোরাঙ্গবাজার, সিদ্ধিনগর, ভৈরবনগর, একিনপুর, বলদাখাল সহ সবকটি জায়গা থেকে জাতীয় উপজাতি হিন্দু মুসলিম নারী পুরুষ যোগ দেন সমাবেশে। সিটু নেতা মদন দাস, বিধায়ক সুদন দাস, সভাপতি হিমাংশু রায়, নেপালচন্দ্র দেবনাথ, রত্না দাস সহ বহু নেতাকর্মী আর উপস্থিত জনতাকে সম্বোধন করে তাপস দত্ত বলেন, সম্পদ বিক্রি করে ওই বেসরকারি করছো, বিলগ্নীকরণ করছো, এই জিনিস চলতে দেওয়া যায় না। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম, সেজন্য দেশের মানুষ তাদের ক্ষমতা থেকে সরিয়েছিল। কিন্তু মনমোহন সিং এর নেতৃত্বে 10 বছরে সর্বোচ্চ যেই বছরে তারা রাষ্ট্রায়ত্ত সম্পদ বিলগ্নীকরণ করেছেন, সেই সম্পদ বিক্রি করেছিলেন 1 বছরে 25,000 কোটি টাকা। আর আজকে নরেন্দ্র মোদীর গত 6 মাসে আমরা লক্ষ্য করছি আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ বিলগ্নি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময় পর্বের মধ্যে 63,000 কোটি টাকা আমাদের ওএনজিসি লাভজনক সংস্থা ওকে বিক্রি করে দাও, তার 15,000 কোটি টাকার সম্পদ ওরা বলছেন বিক্রি করে দিয়ে ওটা তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। আর তার জন্য তার বিরুদ্ধে ওএনজিসির কর্মীরা ওই গত পরশুদিনে দিল্লিতে অবস্থান করেছেন, তারা কনভেনশন করেছেন। আমাদের দেশের তেল সম্পদ মন্ত্রীর কাছে তারা দাবি সনদ তুলে দিয়েছেন। আমাদের দেশের সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক সুদন দাস বর্তমান বিজেপি সরকারের ধর্মীয় রাজনীতির তুমুল সমালোচনা করে বলেন, 85 সালে বামফ্রন্ট সরকারকে পতন ঘটালো, টিএমবি সৃষ্টি করে কত বড় ষড়যন্ত্র করে বামফ্রন্ট সরকারকে উঠিয়েছে। বামফ্রন্ট সরকার না থাকলে কি হয়? গণতন্ত্রকে হত্যা করে, কমিউনিস্টদের হত্যা করে, তারপরে সাধারণ মানুষকে হত্যা করে, লুটপাট করে, অত্যাচার করে, এর বাইরে তো কোনো কাজ করে না। এই অভিজ্ঞতা আমাদের আছে। আবার নতুন করে এই রাজ্যের মধ্যে ত্রিপুরাল্যান্ড আলাদা রাজ্যের স্লোগান তুলছে। এটা বলে পাহাড়ে উপজাতি অংশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য নতুন কায়দা নিয়েছে এবং তার পেছনে নীরবে মদত জুগাচ্ছে কংগ্রেস দল সহ। সমাবেশে আরও বক্তব্য পেশ করেন সিপিএম বিভাগীয় সদস্য অরূপ মজুমদার, সভাপতিত্ব করেন নেপালচন্দ্র দেবনাথ। সন্ধ্যায় স্থানীয় জ্যোতি বসু স্মৃতি মিলনায়তনে অঞ্চলের 29টি প্রাথমিক কমিটির 125 জনকে নিয়ে প্রতিনিধি সম্মেলন
উদ্বোধন করেন মদন দাস। এদিকে সোমবার শেষ হয়েছে দলের চতুর্থ রাজনগর অঞ্চল সম্মেলন। 23টি ইউনিটের 160 জন অংশ নেয় সম্মেলনে। 25 জনের নতুন অঞ্চল কমিটিও গঠন করা হয়, যার সম্পাদক পদে ফের মনোনীত হন সমীর দেবনাথ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় জাদুকর একে নন্দী জাদু প্রদর্শন করলেন 3 দিন ধরে। জাদু দেখতে ভিড় জমান বহু দর্শক। 3 দিনব্যাপী জাদু প্রদর্শনী শেষ হলো ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে। উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় জাদুকর একে নন্দী প্রদর্শন করল তার বিভিন্ন জাদু। প্রথম দিন হাজারখানেক দর্শকের সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা চোখ বেঁধে ধর্মনগর শহরে গাড়ি চালান তিনি। তারপর শতবার্ষিকী ভবনে চলে জাদু প্রদর্শন। প্রতি বছর ধর্মনগরে এই একে নন্দী জাদু প্রদর্শন করে থাকেন। দর্শকের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। মঙ্গলবার বিএসএফ ও বিজিবির মধ্যে বিলোনিয়া বিকেআই ময়দানে একটি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়। এতে 1-0 গোলে বিএসএফ বিজিবি দলকে হারিয়ে খেলায় জয়লাভ করে। ভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ সীমান্ত সংঘর্ষ সমস্যাকে হার মানায়, যার ফলে কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে হয় না দুটি ভ্রাতৃপ্রতিম দেশের কাছে। এমনটাই বলেছেন খেলা শেষে বাংলাদেশের বিজিবি সেক্টর কমান্ডার জিলুল হক এবং বিএসএফ এর ডিআইজি বিএস তলিয়া। বুধবার বিএসএফ ও বিজিবির মধ্যে বিলোনিয়া বিকেআই ময়দানে একটি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়। ম্যাচ শুরুর আগে বিএসএফ 89 নং বাহিনীর জওয়ানরা ভাংরা ডান্স ও মাঝে মাঝে ম্যাচ চলাকালীন অবস্থায় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। বিএসএফ এর ডিআইজি বিএস তলিয়া বলেন, বিএসএফ এবং বিজিবি দলের পক্ষ থেকে মোট 30 জন খেলোয়াড় এই ম্যাচে অংশগ্রহণ করে। 60 মিনিটের খেলার প্রথমার্ধে কোনো দলই কোনো গোল করতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধে 43 মিনিটের মাথায় বিএসএফ দলের পক্ষ থেকে 43 নং জার্সি পরিহিত কেকে সাংয়ের দেওয়া একমাত্র গোলে বিএসএফ বিজিবি দলকে হারিয়ে খেলায় জয়লাভ করে। খেলা শেষে বিএসএফ এর পক্ষ থেকে 2 দলের হাতে প্রীতি উপহার ট্রফি তুলে দেওয়া হয়।